আলোচনায় নির্বাচন প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় বক্তব্যে বলেছেন, একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা বুঝিয়ে দিতে চায় তার অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে নানা বক্তব্য দিচ্ছে। নির্বাচন যেন সুষ্ঠু গ্রহণযোগ্য হয়, নির্বাচনের পর যেন ফ্যাসিবাদী কোনো সরকার যেন কোনো রকম ফ্যাসিবাদী না হয়ে ওঠে, সেই দাবিতে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি করছে এনসিপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপি বলছে নির্বাচনের পর জুলাই সনদ বাস্তবায়নে পরবর্তী সংসদ ব্যবস্থা নেবে। সব মিলিয়ে সব আলোচনা কথাবার্তায় নির্বাচনই প্রাধান্য পাচ্ছে। আমরাও আজকে কথা বলতে চাই নির্বাচনের রাজনীতি নিয়ে। আরআইসিএল স্টিল গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। আমাদের স্টুডিওতে এই বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তারা তাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন। তার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আজকে রাজনীতিবিদরা কি বলেছেন। ধমক দিয়ে জনগণকে দাবিয়ে রাখা যাবে না বলেছেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত নয় বলেছেন রুহুল কবির রিজভী। এছাড়া কিংস পার্টি এনসিপি সরকারের সকল সুযোগ সুবিধা পাচ্ছে বলেছেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন। এদিকে জামায়াত ইসলামী আজকে তারা দুটো প্রোগ্রাম করেছে। ঢাকায় মহানগর উত্তর দক্ষিণের একটি প্রোগ্রাম হয়েছে, সেখানে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন দরকার হলে সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের মানুষ আরেকবার রক্ত দেবে, আবার জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র চলছে এমনটি তিনি বলেছেন। কিন্তু সেটির সাথে একটি রাজনৈতিক বক্তব্য যুক্ত করতে চাই, সেটি হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না, এমন কথা বলেছেন জাতীয় পার্টির নেতা চেয়ারম্যান জিএম কাদের। এই সবগুলো প্রসঙ্গেই কথা বলতে চাই। দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত আছেন। ঠিক আমার ডান পাশে আছেন অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম খান মিথিল, রাজনীতি বিশ্লেষক। স্বাগত আপনাকে। সর্বডানে আছেন সর্বপরিচিত সাবেক ছাত্রনেতা আছেন হচ্ছে আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক এখন বিএনপির। স্বাগত আপনাকে হেলাল ভাই। এই প্রসঙ্গের অবতারণা করেছি যে নির্বাচনের রাজনীতি, সব আলাপেই নির্বাচন। বিএনপির যে প্রোগ্রামাদিগুলো হচ্ছে এবং অনেক আগে থেকে নির্বাচনের কথাই বিএনপি বলে আসছে সবসময়, এখনও নির্বাচন। কিন্তু এই নির্বাচনটা কেমন হবে, কিভাবে চাই, নানান দলের নানান রকম দাবি আছে। অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম খান মিথিল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে নির্বাচনের আলাপ চলছে, যে ধমক দিয়ে জনগণকে দাবিয়ে রাখা যাবে না, জুলাই সনদ বাস্তবায়ন করে তারপরে নির্বাচন দিতে হবে, আর সরকার ঐকমত্য কমিশন বলছে যে একটি গণতান্ত্রিক সরকার বা একটি নির্বাচিত সংসদ এসে জুলাই সনদের বৈধতা দিবে। এই যে আগে জুলাই সনদের ভিত্তি চাই আর নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযুক্ত দীর্ঘদিন ধরেই বিএনপি করে আসছে, কি হচ্ছে আসলে? নির্বাচনের দিকেই তো আমরা যাচ্ছি নিঃসন্দেহে, কারণ প্রধান উপদেষ্টা কিন্তু রিপিটেডলি এটা আজকেও বলেছেন, ওই দিন মালয়েশিয়ার ইয়েতেও বলেছেন, এবং এটা রিপিটেডলি বলছেন যে আমরা নির্বাচনের দিকে অ্যাপ্রোচ করেছে। ইতিমধ্যেই কিন্তু উনি আসলে সেনাবাহিনীর সহযোগিতা, পুলিশ প্রশাসনের সহযোগিতার জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। আমরা নির্বাচনের দিকেই যাচ্ছি, কারণ যিনি এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, উনি বারংবার এটা উপদেষ্টান এবং উনি স্পষ্টতই বলেছেন। অন্য উপদেষ্টারাও বলা শুরু করেছেন, বলতেই হবে, কারণ উপদেষ্টা এখন যারা ইন্টারিম গভর্নমেন্টের আছে ওরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে, এটাই তো স্বাভাবিক। এখন অন্যরা ব্যাপারটা হচ্ছে কি, যে ধরেন আমি যদি ছাত্র হিসেবে ভালো না হই, আর আমার যদি মনে হয় কালকে আমার এক্সাম আর আমার কালকের পরীক্ষাটা ভালো হবে না, তখন কিন্তু আমি স্বাভাবিকভাবেই চাবো যে কিভাবে এই পরীক্ষাটা পেছানো যায়। যারা দেখতে পাচ্ছে যে তাদের ফলাফল কেমন হবে, আমার প্রশ্নটা এই জন্যই করতে হয়, ওরা যদি খারাপ মনে করে থাকে, ওদের ইচ্ছা হচ্ছে নির্বাচনটাকে বানচাল করা বা নির্বাচন হবে না এইসব রিউমার ছড়ানো। আমার কথা হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় টিকে থাকতে হলে নির্বাচনে আসতে হবে, এটার কোনো অল্টারনেটিভ নেই। এখন এমন না যে আজকে যার জন্ম হয়েছে সে কালকেই একটা ক্ষমতায় যাওয়ার চিন্তা করবে। আপনি দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 16-17 বছর যে দলটার উপর যে পরিমাণ নিপীড়ন, নির্যাতন হয়েছে, গুম, হত্যা হয়েছে, অন্য কোনো দল হলে কি এভাবে টিকে থাকতে পারতো? তা আজকে যারা তরুণ, যারা নতুন দল করেছে, তাদেরকে নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ অভিনন্দন জানায়। আমার মনে হয় বিএনপি থেকে বারংবার এটা বলা হয়েছে, অভিনন্দন জানায়। ওরা রাজনীতিতে এসছে, রাজনীতি তো একদিনের ব্যাপার না, একদিন কিছুদিন করেই ক্ষমতায় চলে যাবে, সেটাকে রাজনীতি বলে না, সেটা হচ্ছে ক্ষমতা আরোহণের একটা প্রক্রিয়া। রাজনীতিতে করতে হলে আগে রাজনীতিতে টিকে থাকতে হবে সাস্টেনেবল ওয়েতে ইন ফিউচারে।
এটা এক সময় এখন যারা তরুণ নতুন দল ওরাও একটা সময়ে পরিপক্ক দল হতে পারে, কিন্তু এখনই যদি এই চিন্তা থাকে যে না আমরা এখন দল হয়েছি, এখনই আমরা কিভাবে ক্ষমতায় যাব, এখন নির্বাচন হলে হয়তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। বিএনপি কিন্তু একবারও বলেনি যে আমরা ক্ষমতায় যেতে চাই। বিএনপি একটা কথাই স্পষ্টত বলেছে শুরু থেকে, আমরা নির্বাচন চাই। এখন নির্বাচন ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে যেই নির্বাচিত হয়, সেটা XYZ যে কোনো দল হয়। আমি বিএনপির কোনো দায়িত্বশীল নেতা থেকে এ পর্যন্ত এটা বলতে শুনিনি যে আমরা ক্ষমতায় যেতে চাই। একটাই বলেছে আমরা নির্বাচন চাই। এবং গত 16-17 বছর কিন্তু আপনি একই কথা শুনেছেন। আপনি দেখেন বিএনপির আপসহীন নেত্রী, যিনি তার পুরো জীবনটাকেই দিয়ে দিয়েছেন এ গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য, উনিও কিন্তু এই একটা কথাই বলেছেন যে আমরা ফ্রি এবং ফেয়ার ইলেকশন চাই। আজকে জাতীয় পার্টির নেতা যে কথাটা বলছে যে উনি আওয়ামী লীগের অংশগ্রহণমূলক চায়, ওনার এই কথাটা আগে কোথায় ছিলেন? উনি তো গত 16-17 বছর অনেক নির্বাচনে গিয়েছেন। বিএনপির মতো একটা দলকে নির্বাচনের বাইরে যখন নির্বাচন হয়েছে, ওনার এই সুন্দর ডায়ালগ তখন কোথায় ছিল? এই কথাগুলো উনি তখন কেন বললেন না? উনি কিভাবে নির্বাচনে গেলেন? ওনারা তো সরকারের পেট যে বিরোধী দল, পোষ্য বিরোধী দল, সেই সেবা কাজ করেছে। ওরা কি আসলে কি পার্লামেন্টে কোনো বিরোধী দল ছিল? বিরোধী দল তো ছিল না, বিরোধী দল হিসাবে দায়িত্ব পালন করেনি। এখন কেন কথা বলছে? ইনক্লুসিভ কথাটা গত 16-17 বছর কোথায় ছিল? আমি কিছুদিন আগে একটা সেমিনারে গিয়েছিলাম, তখন একজন বিশেষজ্ঞ সোকল উনি বলছিলেন ইনক্লুসিভ হওয়া উচিত। তা আমি পট করে দাঁড়িয়ে বললাম, স্যার আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর ওয়ার্ড, যে আপনি ইনক্লুসিভের কথা বলছেন, কিন্তু গত 16-17 বছর আপনাদের মুখে এই কথাটা বলতে শুনিনি। যদি বলতেন, আর বিএনপির এই যদি লেভেল প্লেয়িং অবস্থা দেখে বিএনপি যদি নির্বাচনে যেত, নির্বাচন করত, তাহলে কিন্তু আজকে এই অবস্থা হতো না। আজকের এই অবস্থার জন্য আপনারা যারা সো কল ইন্টেলেকচুয়াল নিজেদের ভাবছেন, আপনারা কিন্তু মুখে, আমার মনে হয় মুখে কস্টেপ লাগিয়েছিলেন, আপনারা কথা বলেননি। আপনারা ওদের সুরেই কথা বলেছেন। তা আমার এখন কথা হচ্ছে যে এখন সো কল যারা নিজেকে বোদ্ধা ভেবে ইনক্লুসিভের কথা বলছে, আমার প্রশ্ন হচ্ছে আগে 16 বছরের জবাব দিতে হবে। 16 বছর আপনারা কি করেছিলেন? 16 বছর কেন বলেননি? আমরা বলেছি বলতে যে অনেক হয়তো কথা, জুলাই গণঅভ্যুত্থানে যে পরিমাণ প্রাণহানি হয়েছে, অঙ্গহানি হয়েছে, সেটির পরে কি এইভাবে ইনক্লুসিভ বলার সাহসটা মানে পাওয়াটাকে আপনি কি বলবেন? আমি সাহসের এই অর্থে বলছি না, আমি এই অর্থে বলছি না। ফ্রিডম অফ স্পিচ আছে বিধায় কিন্তু বলছেন বলাটাকে, কিন্তু আমি চাই না যে বলাটা রুদ্ধ হয়ে যাক। বলছে ভালো কথা, কিন্তু আমার কথা হচ্ছে আজকে বলার স্পেস পাচ্ছেন, তাহলে আপনি নির্বাচনের কথা বলেন। আপনি যারা গণতান্ত্রিক প্রক্রিয়া আসতে চায়, যারা ফ্যাসিস্ট কর্মকাণ্ডে ছিল না, যারা নিপীড়ন নির্যাতন করেছে, যারা হত্যা করেছে, যারা তরুণদের হত্যা করেছে, ইনোসেন্টদের হত্যা করেছে, রাজনৈতিক নেতাকর্মীদের আপনার গুম করেছে, তারা কেন নির্বাচন করবে? তাদের তো আগে শাস্তি হওয়া উচিত। তাদেরকে কেন আমরা নির্বাচনের জন্য আহ্বান করব? আপনি দেখেন, যে দল হত্যাকারী, স্বাধীনতার পরে যে দল রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস করেছে, রাষ্ট্রীয়ভাবে হত্যা করেছে, গুম করেছে, রাষ্ট্রীয়ভাবে মানুষকে পৃষ্ঠপোষক করে মানুষকে লেলিয়ে দিয়েছে, সেই দল তো এখন নির্বাচন করতে পারে না। ধন্যবাদ আপনাকে। আবার আসবো আপনার কাছে। জনাব আজিজুর বাড়ি হেলাল, আজকে জামায়াতের কয়েকটি সমাবেশ ছিল, আবারও জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র চলছে, এমনটি তারা বলেছেন দরকার হলে সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের মানুষ আবারও রক্ত দিবে, সংস্কার নিয়ে টালবাহানা চলছে, এটি তারা বলেছেন। নির্বাচন সুষ্ঠু না হলে গলায় গামছা ও মাজায় রশি লাগতে পারে, সিইসিকে বলেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। এবং তারা বলেছেন যে প্রধান উপদেষ্টা জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করেছেন। এই যে নির্বাচন নিয়েই তারা মূলত কথা বলছেন। আজ রুহুল কবির রিজভী বিএনপি নেতা বলেছেন পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত নয়। আর এদিকে জাতীয় পার্টি তো আওয়ামী লীগকে আমন্ত্রণ জানাচ্ছে। ধন্যবাদ। দেখেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক কথা বলে মানুষ, যে কথামালার রাজনীতি। আবার এটাও ঠিক, রাজনীতিতে কথামালা থাকবেই। পলিটিক্যাল রেটরিক, পলিটিক্যাল ডিসকোর্স, পলিটিক্যাল বয়ান, এগুলো সব থাকবেই। কিন্তু লক্ষণীয় বিষয় হলো যে আগামী নির্বাচনটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হতে হবে। এইটা তো 24-এর গণ অভ্যুত্থানের একটা বড় চেতনা ছিল, যে 24-এর গণ অভ্যুত্থানের আগে শেখ হাসিনার অধীনে
এই মাফিয়ার অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। অতএব সুষ্ঠু নির্বাচনের দাবি করা কোনো অন্যায় না। এখন সুষ্ঠু নির্বাচন, যেদিন নির্বাচন হবে সেই নির্বাচনের সময় যদি কোনো বিশৃঙ্খলা বা রিগিং ইলেকশন বা ম্যানিপুলেশন ইলেকশন হয়, তখন কিন্তু বিএনপিরও বক্তব্য এরকম। ওই যে বললেন না যে রক্ত দিব, জামাত বলছে না, কি জন্য বলছে? যে সুষ্ঠু নির্বাচনের জন্য। সুতরাং আমাদের বর্তমান সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট, তার উপর যে ঐতিহাসিক দায়িত্ব অর্পণ হয়েছে, সেই ঐতিহাসিক দায়িত্ব তিনি পালন করবেন বিধায় তিনি কমিটমেন্টও করছেন এবার একটা ঐতিহাসিক নির্বাচন, দ্যাট মিনস ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। এই ইলেকশনের আগে এরকম কথা সবাই বলতেই পারে, তার যে দাবি যে সুষ্ঠু নির্বাচন, এটা তো বিএনপিরও দাবি। হয়তো বিএনপি মাইল্ড ভাষায় বলছে, কিন্তু বিএনপি তো মেন করে বিধায় আমার 2 মাস ব্যাপী ঐক্যমত কমিশনের সাথে অন্য রাজনৈতিক দল একত্রে আমরা আলোচনা করে নির্বাচনের একটা রূপরেখা, কিভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে এবং নির্বাচনের পরবর্তী সরকার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে কি হতে পারে সবকিছু আলোচনা হয়েছে। সেগুলোর একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের কথাও বলছে। সুতরাং এখন জামাত বা এনসিপি যে বক্তব্য দিচ্ছে সেটা হলো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হওয়ার দাবিতে। তার মানে এই না নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হয়েছে। তা আমরাও বলছি সুষ্ঠু নির্বাচন হতে হবে, নির্বাচনের আগে জুলাই সনদ চান। আর যদি কেউ এই সমস্ত কথা বলে নির্বাচন সুষ্ঠু কি অসুষ্ঠু তা প্রমাণের আগেই যদি নির্বাচন থেকে সরে যায়, তাহলে কিন্তু গণ অভ্যুত্থানের সাথে একটা বিরাট পরিহাস করা হবে। অর্থাৎ গণ অভ্যুত্থানের চেতনাকে সে আর ধারণ করতে পারলো না। গণ অভ্যুত্থানের প্রধান চেতনাই ছিল, অনেকগুলো চেতনার মধ্যে, যে আমরা একটা জনগণের সরকার দেখতে চাই। সরলেও তো জুলাই অভ্যুত্থানের চেতনার কথা বলেই সরবেন, আপনি যেটা বলছেন। তারা এখনই তো দাবি করছে যে জুলাই সনদ আগে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ আপনি দেখেন, আপনারা দেখেন জুলাই সনদ আমরা 15টা পয়েন্টে, 12টা কি 15টা পয়েন্টে আমরা সমস্ত দল ঐক্যমত হয়েছে। কিছু নোট অফ ডিসেন্টও দেওয়া হয়েছে, অন্য রাজনৈতিক দলও কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে। এবং বলা হচ্ছে এখানে যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি সেগুলো জুলাই সনদ, আর নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোয় থাকবে। জনগণ জাজ করবে যে আসলে কোনটা জনগণের জন্য প্রয়োজন। সুতরাং এটাও একটা মীমাংসিত বিষয়। এটা নিয়ে বেশি কথা বলা মানে আপনার 24-এর গণ অভ্যুত্থানের যে চেতনা, যে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়ে যাবে। সেজন্য বলছি যে যেমন এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। হি ইজ নট এ অথরিটি। সে না নির্বাচনী অথরিটি না আপনার এনসিপির অথরিটি। অথরিটি কি বলছে এটা ইম্পর্টেন্ট, অথরিটি কি বলছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। নির্বাচন যে সবাই চায় এটা তো ঠিক, নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য চায় এটাও ঠিক। অর্থাৎ এইটা কথা বলার রাজনীতিতে এগুলো থাকবে। এইগুলো যদি সামনে বারবার বেশি তোলা হয়, আমাদের পরাজিত মাফিয়ার বয়ানকে আপনার ভ্যালিডিটি করা হয়। যেমন এই যে জিএম কাদের, তিনি বলছেন যে ইনক্লুসিভ নির্বাচনের কথা। এখন উনার কাছে প্রশ্ন, উনার কি এই 24-এর গণ অভ্যুত্থানের উনিও তো একটা পরাজিত শক্তি, মাফিয়া। কারণ মাফিয়ার দোসর ছিলেন আপনি, মাফিয়ার ক্লায়েন্ট ছিলেন। উনার দলও তো নির্বাচন, ওই আওয়ামী লীগ যেমন কার্যক্রম স্থগিত যতদিন না বিচার হয়, তাই না? উনারও তো কিন্তু এরকম হওয়া উচিত। আর উনি যে ইনক্লুসিভের কথা বলছে আওয়ামী লীগকে নিয়ে, যেহেতু আওয়ামী লীগের আপনার এখন নিবন্ধন বন্ধ, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে কার্যক্রমগুলো করতে পারবে না বিচার না হওয়া পর্যন্ত। কিন্তু আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীরা বা সমর্থকরা এই গণহত্যার সাথে, এই নিষিদ্ধতা, এই আপনার অ্যানার্কির সাথে বা মানুষেরকে জুলুম অন্যায়ের সাথে জড়িত না, অনেকে 24-এর গণ অভ্যুত্থানের সময় হয়তো সময় বা গত 17 বছরে এরকম ছিল না, নিউট্রাল যে লোকগুলো আছে, মানে ইনোসেন্ট যে লোকগুলো আছে যদি থাকে আওয়ামী লীগের, তারা ওই জাতীয় পার্টিতে যোগ দিক। জাতীয় পার্টিতে যোগ দিয়ে জামাত একবার করছিল না 18 সালে, আমাদের তাদের মার্কা বন্ধ হয়ে গেল, আমাদের ঘাড়ে ভর করেছিল। ওরকম জাতীয় পার্টির ঘাড়ে ভর করুক। জাতীয় পার্টিকে যেহেতু এত নিষিদ্ধ করেনি, জাতীয় পার্টি যেহেতু আছে, বলে আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীরা আপনার এই সব সাথে জড়িত না, অর্থাৎ খারাপ কিন্তু কিছু সাথে জড়িত না, বা যাদের এখনো মামলার আওতায় আনা হয়নি, তারা নিউট্রালি ওই নৌকা মার্কা তো হচ্ছে না তাদের, তাহলে লাঙলের উপর ভর করুক। এবং ওই আপনার জিএম কাদেরকেও
আপনার 24-এর গণ-অভ্যুত্থানের বিরোধী শক্তি হিসেবে তারপরেও একটা নিষেধাজ্ঞা এবং তারও একটা বিচার হওয়া উচিত। আর আপনি যেটা বলছেন যে পিআর না হলে জামাত বলছে নির্বাচন আন্দোলন করবে, আমরা কিন্তু জামাত আমরা থেকে তারা কর্মসূচি শুরু করে সেটা করতে পারে। দেখেন বাংলাদেশের পলিটিক্যাল কনটেক্সট, বাংলাদেশের সোশ্যাল কনটেক্সট এবং এই পিআরের প্র্যাকটিস ইভেন এক্সপিরিয়েন্স আমাদের সেই সব এখনো কখনো হয়নি। সুতরাং এইটা নিয়ে তো আলোচনা ভবিষ্যতে করা যেতে পারে। এখনই এই একটা নিউ আইডিয়া আপনি যদি ইন্ট্রোডিউস করতে চান তাহলে তো আমি বুঝছি যে আপনি 24-এর আপনি নির্বাচনকে পেছাতে চান। যেহেতু এই নিউ আইডিয়াটা মানুষের বুঝতে হবে, এটাকে ইন্ট্রোডিউস করতে গেলে আরও অনেক কাজ করতে হবে, তাই নির্বাচনটা পিছিয়ে যাবে। নির্বাচন পিছিয়ে গেলে কি হচ্ছে, ওই যে ফ্যাসিবাদের বয়ান কাদের জিএম কাদের অলরেডি শুরু করেছে এবং বিভিন্ন সংস্থাও দেখবেন যে ডক্টর ইউনূসের 1 বছরের যে রাজনৈতিক যে সরকারের কর্মকাণ্ড এটাকে মেলাইন করবার জন্য অনেক রকম ইন্ডেক্স, সোশ্যাল আপনার ইন্ডেক্স, জরিপ, তারপরে ইকোনমিক অবস্থা, আইন শৃঙ্খলা অবস্থার সাথে তুলনা করছে শেখ হাসিনার সাথে। শেখ হাসিনার 17 বছর ভাবছে ডক্টর ইউনূসের 1 বছর। এইগুলো সব মতলববাজি করে আপনার 24-এর গণ-অভ্যুত্থানের চেতনাকে পরাস্ত করবার জন্য এই বয়ানগুলো তোলা হচ্ছে। মানে যত তর্ক বিতর্ক জারি রাখবেন তত কিন্তু ফ্যাসিবাদের সমস্ত দোষ ত্রুটি ঠেকে যাবে এবং ষড়যন্ত্রকারী কারা ষড়যন্ত্র করছে, আমাদের দেশের এই পরিবর্তনকে যারা ভালোভাবে মেনে নিতে পারেনি। কারা ভালোভাবে মেনে নিতে পারেনি? প্রতিবেশী রাষ্ট্র ভারত। ভারত মানে দিল্লির সরকার, কারো আর পরাজিত মাফিয়া, অর্থাৎ তারা ষড়যন্ত্র করার সুযোগ পেয়ে যাবে। অলরেডি আমি দেখলাম এই যেমন জিএম কাদের বলল এবং বিভিন্ন সংস্থা আমি দেখলাম বিভিন্ন জরিপে দেখাচ্ছে যে ডক্টর ইউনূসের 1 বছরকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করছে, অথচ ডক্টর ইউনূস সরকার উত্তরাধিকার সূত্রেই কিন্তু একটা ডিভাস্টেড অর্থনীতি পেয়েছিল, একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিয়েট ছিল, এর উত্তরাধিকার সূত্রেই পেয়েছিল। সোশ্যাল আপনার আনস্টেবিলিটি ছিল, সব উত্তরাধিকার। তারপরে দাঁড়িয়ে সে যে আপনার সরকারটি চালিয়ে এখন 24-এর গণ-অভ্যুত্থানের মূল যে চেতনা যে একটা নির্বাচিত সরকার, সেই রোড টুয়ার্ডস ডেমোক্রেসি বা রোড টু ডেমোক্রেসির দিকে তিনি হাঁটছেন, এটা তো একটা বড় অর্জন। সুতরাং আপনি জামাতে ইসলাম যে কথাটা বলছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য রক্ত দেব, অবশ্যই সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা রক্ত দিয়েছি, প্রয়োজন আবারও দেব, কিন্তু নির্বাচনকে তো বাধাগ্রস্ত করতে পারবে না। দুজনকে আবারও আসবো, একটা বিরতির সময় হয়েছে। নির্বাচনের রাজনীতি নিয়ে কথা বলছিলাম। দর্শক, গুরুত্বপূর্ণ এবং সুন্দর মতামত দিচ্ছিলেন আমাদের অতিথিরা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RSC স্টিল জনতন্ত্র গণতন্ত্র, সঙ্গে আছি শেখ জায়েদ। কথা বলছিলাম নির্বাচনের রাজনীতি নিয়ে। দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন। আবারও ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে এই যে এনসিপি, জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এবি পার্টি, এই রাজনৈতিক দলগুলোর যে দাবি নির্বাচনের আগে তারা জুলাই সনদের বাস্তবায়ন চান, এর ভিত্তিতে তারা নির্বাচন চান, সংস্কারগুলোর ব্যাপারেও তাদের বেশ কিছু কথাবার্তা আছে। এবং এনসিপির আগে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, এই সংগঠনের যারা, তাদের দাবি ছিল একটা নতুন সংবিধানই তাদের দাবি ছিল। এখন যে পরিস্থিতি, যে নির্বাচনী ট্রেন চলা শুরু হয়ে গেছে, ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হবে, এই সময়টা এসে এই যে টানা পড়েন, বিরোধিতা নির্বাচন কেন্দ্রিক, যে আমাদেরকে এগুলো দিতে হবে তারপরে নির্বাচন হবে, অন্যথায় এই নির্বাচন মানি না বা নির্বাচনে যাব না, এই ধরনের কথাবার্তা, এইটা কি এরকম যে আমার জন্য ভালো হবে না সুতরাং আরেকজনেরও ভালো আমি চাই না, বিষয়টা কি এরকম? এবং এর মাধ্যমে তো যদি নির্বাচন কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো মুদ্রা কথায় বাংলাদেশের ক্ষতি। আপনি কি মনে করেন? আসলে ধন্যবাদ আপনাকে। আসলে আমি প্রথম যে কথাটা বলেছিলাম, আমার জন্য ভালো না সেজন্য আমি অন্যদেরও ভালো হতে দিব না, এটা তো একটা প্রবাদ আছেই, আর আমি প্রথমে সে কথাটা বলেছি। আসলে আপনি দেখেন প্রিজনার্স ডাইলেমা, হ্যাঁ এক্স্যাক্টলি। সংবিধান কিন্তু পৃথিবীর কোনো সংবিধানই একদিনে তৈরি হয়নি। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সংস্কার হয়েছে, হবে, মানে কখনই কোনো সংবিধানকে বলা যাবে না যে এখন যেটা হয়েছে এটা পারফেক্ট। আগামী সরকার 5 বছর থাকার পরেও সংস্কার, এটা নির্বাচিত সরকার আসলে বরং এই সংস্কারটাকে আরো গতিশীল করা যাবে। ইতিমধ্যেই যে ইস্যুগুলো নির্বাচন সংশ্লিষ্ট, নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার জন্য যেটা করা প্রয়োজন, সেটা কিন্তু
এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় যে দল ইতিমধ্যে বিএনপি কিন্তু সে কথাটা রিপিটেডলি বলছে। বিএনপি কিন্তু একবারও বলেনি যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হোক এমন কোনো ইস্যু নিয়ে কিন্তু কথা বলেনি, বলেছে বরং নির্বাচনকে ফেয়ার এবং নিরপেক্ষভাবে করার জন্য যা করা প্রয়োজন সেটা আগে প্রায়োরিটি বেসিসে করা উচিত, এবং সেটার জন্য কিন্তু বলা হয়েছে বারবার। যার কারণে কিন্তু আপনি দেখেন গত 2 মাস ইতিমধ্যে আমার সম্মানিত সহ আলোচক হেলাল ভাই কথাটা বলেছেন, গত 2 মাস যাবৎ যে সংস্কারের যে কার্যক্রমে বিএনপির যে অংশগ্রহণ এবং সহযোগিতা করা সেটা কিন্তু কন্টিনিউয়াস আছে। এবং আপনি দেখেন বিএনপির মতো একটা বড় দল এখানে যদি অন্য সময়ে হতো অনেক কিছু হয়তো মেনে নিত না। বিএনপি কিন্তু জাতীয় স্বার্থে এবং সবার অংশগ্রহণের স্বার্থে কিন্তু বিএনপির অনেক ক্ষেত্রেই বিএনপি ছাড় দিচ্ছে, এবং এখনও কিন্তু ছাড় দেওয়ার মানসিকতা নিয়েই বিএনপি কাজ করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সব সংস্কার হয়ে নির্বাচন হবে, আবারও বলছি সংস্কার তো বিশ্বাস বা আস্থার ঘাটতি যেটি, এখন বিশ্বাস আস্থার ঘাটতি যদি আমার এমন মনে হয় আমি নির্বাচনে হয়তো ভালো করব না, আর নির্বাচনে কি হবে সেটা তো বিএনপি নিজেও এখনো জানে না, কারণ ভোটটা দিবে তো জনগণ। আপনি কেন আগেই কনফার্ম হচ্ছেন আপনার হয়তো ভালো নাও হতে পারে, আপনার তো ভালোও হতে পারে, ভালো হতে পারে, এই ভারটা তো জনগণের উপর ছেড়ে দিতে হবে। কারণ গণতন্ত্রে হচ্ছে জনগণ তাদের নেতা নির্বাচিত করবে, কাকে নির্বাচিত করবে জনগণ কিন্তু ইতিমধ্যে কোনো কথা এমন স্পষ্ট কোনো ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতে পারছি না যে জনগণ তাকে ভোট দিবে। নির্বাচনে আসেন, নির্বাচনে আসলে হয়তো আপনারা যে প্রেডিক্ট করছেন, আমি বলছি ছোট ছোট দলদের প্রতি অনুরোধ করছি যে আপনারা হয়তো প্রেডিক্ট করছেন আপনারা ভালো নাও করতে পারেন, আপনারা ভালোও করতে পারেন। আর নির্বাচনের ফলাফল কিন্তু বিএনপি আগে থেকেই বলছে না যে আমরা ভালো করব, আমরা ক্ষমতায় আসব বা আসতে চাই। সত্যিকার অর্থে যেটা আপনি যদি গণতান্ত্রিক ধারায় ফিরতে চান, যেটার জন্য গত 16-17 বছর বিভিন্ন রাজনৈতিক দল সহ ছাত্র জনতা আন্দোলন করেছে, সর্বশেষ যে জুলাইয়ের আন্দোলন, আমি বলছি না শুধুমাত্র নির্বাচনের জন্যই, অনেকগুলো ইস্যুর মধ্যে সবচাইতে বড় ব্যাপার কি, একটা নির্বাচিত সরকার যদি না আসে তখনই তো ফ্যাসিস্ট হওয়ার সম্ভাবনা থাকে। নির্বাচিত সরকার কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে আসে, সবসময় তাদের মধ্যে একটা ভয় কাজ করে, আমরা যদি জনমতের বিপক্ষে যাই আমরা কিন্তু পরবর্তীতে জনগণের সামনে দাঁড়াতে পারবো না। আর এখন যে লেসন আমার কাছে বিএনপি, এই জন্য বিএনপির কথা বলছি আমি, যে বিএনপি কিন্তু চোখের সামনে অনেক কিছু দেখেছে। আওয়ামী লীগ পালিয়েছে, পরবর্তীতে যদি কোনো দল জনমতকে উপেক্ষা করে কোনো কিছু করে পালানোর সুযোগ পাবে না। এটা কিন্তু বিএনপির আপনি অ্যাক্টিং চেয়ারপারসন নিজেই এই কথাটা বলেছেন, তারেক রহমান কিন্তু, জনাব তারেক রহমান কিন্তু ইতিমধ্যে এই কথাটা স্পষ্টত বলেছেন যে আওয়ামী লীগ পালিয়েছে, নেক্সটে যদি কেউ জনমত উপেক্ষা করে জনগণের বিরুদ্ধে যে কোনো কিছু করে কোনো দল কিন্তু পালানোর সুযোগ পাবে না। এটা কিন্তু বাংলাদেশের সবচাইতে বড় দলের অ্যাক্টিং চেয়ারপারসন ইতিমধ্যে এই কথাটা বলেছেন। ধন্যবাদ আপনাকে জনাব আজিজুল হেলাল। আমরা যেটি দেখছি যে মানে রাজনীতিতে আপনি যেটি বলছেন যে কথার বাকযুদ্ধ যেটি সেটি চলতে থাকে, কিন্তু এটি অনেক সময় দেখা গেছে যে স্লোগানে বিভিন্ন জায়গায় অনেক বেশি হিংসাত্মক এবং অনেক বেশি অশ্লীল শব্দও ব্যবহার করা হচ্ছে, যেটি মানে উচ্চারণ করা যায় না, সভ্য মানুষজন উচ্চারণ করতে পারেন না এমন, আপনি এটি উচ্চারণ করতে পারবো না বা বলতে পারবো না। এই যে হিংসাত্মক কথাবার্তা, এটা কি আসলে মাঠের আক্রমণে চলে যেতে পারে, বা এই যে দূরত্বটা বাড়ছে আমরা যেটি দেখছি, এটি কি আর বাড়তেই থাকবে না? এটি আসলে নির্বাচনের আগে একটা ভালো অবস্থা, আমরা দীর্ঘ সময় বসতেও দেখছি নির্বাচনী রাজনৈতিক দলগুলোকে কাছাকাছি বসা, চা খাওয়া, দীর্ঘদিন ওনারা একসাথে নাস্তা করলেন, কিন্তু এখন যেই মানে অপরিস্থিতি বা কথার যুদ্ধ যেটি, সেটি মাঠের আক্রমণে চলে যাবে কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনি বলেছেন, খুবই সিগনিফিকেন্ট। আমাদের চেয়ারম্যান বলেছে যে এমন পর্যায়ে যাওয়া উচিত না, আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে যাতে মুখ দেখাতে কি বন্ধ হয়ে যায়, তাই না? আপনি একটা কথা বলেছেন যে রাজনীতির বাকযুদ্ধে অশ্লীল শব্দের ব্যবহার, এইটা তো আমি কয়েকদিন টেলিভিশনে প্রত্যেকটা যে কটা টেলিভিশনের টকশোতে গিয়েছি আমি বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 দিন আগে ডাকসুর যে স্কেডিউল ঘোষণা করা হলো, তখন দেখবেন ওই যে কেমোফ্লেজ করে একটি ছাত্র সংগঠন দীর্ঘ বছর বাংলাদেশের ছাত্র রাজনীতিতে রয়েছে, কখনো ইসলামী ছাত্র শিবিরের কথা বলছি, কখনো ছাত্রলীগের যখন 17 বছর ছিল তাদের মধ্যে কেমোফ্লেজ করে ঢুকেছে, ছাত্র দলের মধ্যে ঢুকেছে, এখন এনসিপির ভিতর ঢুকছে।
এই গুপ্তভাবে ঢুকে তারা বিভিন্ন রকম মানে তাদের তো রাজনীতির একটা লিগেসি আছে, যে রক্কাটা একটা লিগেসি কিন্তু আছে, এবং হত্যা, খুন এই লিগেসি কিন্তু ছাত্র রাজনীতিতে এটা তাদের আছে। এখন তারা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর স্কেডিউল ঘোষণা হওয়ার পরে জাতীয়তাবাদী ছাত্র দলকে উদ্দেশ্য করে চবর্গীয় ভাষা দিয়ে, অশ্রাব্য, অসভ্য, অশ্লীল ভাষা, যা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে এই পর্যন্ত কোনো ছাত্র সংগঠন আরেকটি ছাত্র সংগঠনকে এইরকম অশ্লীল চটুল ভাষায় কথা বলতে শুনিনি। তাদের উদ্দেশ্য ছিল যে ডাকসু নির্বাচনকে পেছানো। তাদের উদ্দেশ্য ছিল জাতীয় নির্বাচন যেহেতু প্রভাব পড়বে, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ক্যাওরিক কন্ডিশন সৃষ্টি হয়, একটি অ্যানার্কি সৃষ্টি হয়, জাতীয় রাজনীতিতেও একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হবে। হলে কি হচ্ছে যে মাফিয়া হাসিনা তার বয়ানকে এই যে কিছু কিছু সংস্থা, আমি আগের বক্তব্যে বলছি, তাকে ভ্যালিডিটি করার জন্য এই জিএম কাদের সহ যারা বলছে, এদেরও কিন্তু কথাবার্তা ভারী ভারী কথাবার্তা হয়ে যাবে। এখন তারা যে অশ্লীল ভাষায় কথা স্লোগান দিল, আমরা যদি তার রিয়াকশন দেখাতাম, আমরা যদি সেখানে কাউন্টার করতাম, তাহলে কি হতো? সুতরাং বাংলাদেশে একটা শান্তিপূর্ণ রাজনীতি, একটা সহাবস্থানের রাজনীতির জন্য কিন্তু বিএনপি খুবই কর্ডিয়াল। আমাদের নেতা তারেক রহমান দেখবেন গতকালকে যুব সমাবেশে বলেছেন যে স্লোগান নির্ভর রাজনীতি এখন কিন্তু মানুষ আর পছন্দ করে না। মানুষ চায় প্র্যাগমেটিক কিছু, যে আপনি কিছু করছেন, তাই না, যেটা প্রয়োগ করতে পারবেন সেইটা, ও আপনার মানুষের জন্য কিছু কথা বলা। এই কথামালার রাজনীতি, এই স্লোগান নির্ভর রাজনীতি এখান থেকে বেরিয়ে আসতে হবে। যেমন জামাত ইসলামের তাহের ভাই দেখলাম বলল যে প্রয়োজনে রক্ত দিব, আন্দোলন দিব। এইসবের রাজনীতির দিন কিন্তু বাংলাদেশে এখন নতুন রাজনীতির সূচনা হয়েছে। এই একবিংশ শতাব্দীতে 24-এর গণ অভ্যুত্থানের পরে পিপলস রিলেটেড পলিটিক্স করতে হবে। আপনি নির্বাচনে, যেহেতু আপনি ন্যাশন ওয়াইড দল না, এনসিপির ক্ষেত্রেও তাই, সুতরাং নির্বাচনে আপনি হয়তো একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন না, সেজন্য আপনি বলছেন যে নির্বাচনকে পিছিয়ে দিতে হবে। এটা কোনো লজিক হলো? এটা কিন্তু কোনো লজিক হলো না। আর নির্বাচন পিছানোর কথা ওনারা বলেন, ওনারা নির্দিষ্ট তারিখ মানছেন, কিন্তু ওনাদের দাবি আছে। তো সেই দাবিটা ওনারা কেন, যে বিশ্বাস এবং আস্থার ঘাটতি বলছেন না, যে বিশ্বাস এবং আস্থার ঘাটতি কেন হবে? কারণ এই সরকারকে যদি আমি বলি যে এনসিপি লেড গভর্নমেন্ট, তাহলে কি খুব বেশি ভুল বললাম? এনসিপি লেড গভর্নমেন্ট যদি বলি, যেহেতু এনসিপির 2 জন এখনো উপদেষ্টাতে রয়ে গেছে, 3 জনের মধ্যে 1 জন এনসিপিতে যোগ দিয়েছে, তাই না? এটাই তো সত্য কথা। আর যদি বলি আরো একজন বলেছেন নির্বাচনের আগে জামাত আসবেন, হ্যাঁ, জামাত এই সরকারকে বিভিন্নভাবে আপনার প্যাম্পার করেছে, বিভিন্নভাবে। যেমন কেউ বলছে যে সরকারকে 5 বছর থাকা উচিত, সরকারকে সে ভালো চালাচ্ছে, সংস্কার, বিচার, আরও অনেক প্রসঙ্গ দিয়ে করে তারপর সরকার নির্বাচনে যাওয়া উচিত, তাই না? সরকারের পক্ষে অনেক বয়ান তুলছে, কিন্তু দেখবেন বিএনপি ডে 1 থেকে 24-এ গণঅভ্যুত্থানের পরবর্তীতে বিএনপি সরকারকে প্রশ্ন করে আসছে যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনটা আপনি এটা রোডম্যাপ ঘোষণা করেন। আমরা এই ঘোষণা এবং এই দাবি কিন্তু অব্যাহত রেখেছি আজকে পর্যন্ত। এই অব্যাহত রাখার ফলে আপনার অনেক রাজনৈতিক দল, অনেক অংশ কিন্তু আমাদের উপরে বিরক্ত হয়েছে। তারপরেও আমরা দেশ এবং জাতির স্বার্থে যে নির্বাচনটা দরকার, যেহেতু বৈদেশিক রাষ্ট্র, বিশেষত প্রতিবেশী রাষ্ট্র আমাদের পরিবর্তনকে ভালোভাবে নেয়নি, তারা আমাদের এখানে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করতে পারে, একটা রাজনৈতিক সরকার দরকার। এবং এই সমস্ত অন্যান্য রাজনৈতিক দল কিন্তু আমাদের এগুলোকে সমালোচনা করে আসছে। যখন সরকার বলল যে নির্বাচনের ডেট ঘোষণা করলো, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ডেট ঘোষণা করলো, নির্বাচনের জন্য যাবতীয় প্রিপারেশন বা ইনিশিয়েটিভ নিতে লাগলো, তখন আমি বিস্মিত হয়ে দেখলাম যে এই সমস্ত গভর্নমেন্ট প্যাম্পার্ড দল এবং ওই যে আপনার ওদের যে অন্যান্য দল সবাই দেখি হতাশ। আর বিএনপি সাধুবাদ জানালো সরকারের ঘোষণাকে। তাহলে এখন বোঝেন যে রাজনীতিতে তাদের যে ইউটার্ন, প্রথমে সরকারকে যেভাবে প্যাট্রোনাইজ বা সাপোর্ট করা করে আসছিল, যখন সরকার সঠিক সিদ্ধান্তটি নিল
যে দেশকে গণতন্ত্রের দিকে ফিরে নেওয়া, তখন তারা সবাই মিলে হতাশ। এখন দেখেন যে বিএনপি আপনার এই সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন এবং পরবর্তী সরকার যদি ফাংশনেবল হয়, এবং পরবর্তী সরকার যদি ফাংশনেবল না হয় তাহলে দেশ এর সভরেনিটি নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু একটা আলোচনা, এই আলোচনা করা যেতে পারে। সেই জন্য বিএনপি দেখেন যে সমস্ত জিনিস মানা প্রয়োজন দেশের সাথে, জনগণের সাথে, সেই সব জিনিস বিএনপির নিজের সংবিধানে না থাকলেও সেগুলো মানছে। আর যেগুলো মানলে দেশের রাষ্ট্রের ক্ষতি হবে সেই সব প্রশ্নে কিন্তু আমরা এখনও তর্ক চালিয়ে যাচ্ছি। যেমন দেখেন প্রধানমন্ত্রীর মেয়াদকে লিমিটেড করার ইতিহাস পৃথিবীর কোনো দেশে নেই। পার্লামেন্টারি সিস্টেমে আপনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে পাবেন, কিন্তু পার্লামেন্টারি সিস্টেমে পৃথিবীর কোথাও নেই। এবং আমাদের দল আমরা সেটা মেনে নিয়েছি, এবং এই ব্যাপারে দেখবেন আমাদের নেতা তারেক রহমানের উদারতা দেখবেন, এবং তার দেশের প্রতি তার ভালোবাসা, দেশের মানুষের দাবির কাছে তার ভালোবাসা। নিশ্চিত আমরা যদি ক্ষমতায় আসি উনি হবেন প্রধানমন্ত্রী, তাই না? তাই তো? আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসি, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ দল, তাহলে উনি হবে প্রধানমন্ত্রী না? তিনি নিজেও সেই প্রধানমন্ত্রী হওয়ার যে সময়টা সেটাকেও তিনি কার্টেল করছেন। অর্থাৎ তিনি যে গণতন্ত্রের জন্য, দেশের জন্য যে পরিমাণ আন্তরিকতা দেখালেন, তাই না? তারপরে দেখেন আপনি এই ঐক্যমত কমিশনের একটা 70 অনুচ্ছেদ সহ অনেকগুলোতে 70 আর্টিকেলস পরিবর্তন করেছি প্রধানমন্ত্রী, এবং আপনার জুডিশিয়ারিকে সেপারেশন করবার জন্য আমরা একদম ফ্রি সবকিছু করেছি, যে জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ বডি থেকে ফ্রি করতে। কিন্তু আমরা দেখলাম এক্সিকিউটিভ বডিকে, অর্থাৎ নির্বাহী বিভাগকে দুর্বল করার বিভিন্ন রকম কথাবার্তা উঠছিল। কিন্তু আমরা জানি যে নির্বাহী বিভাগকে দুর্বল করলে একটা রাষ্ট্র ফাংশন করতে পারে না, কারণ রাষ্ট্রটা চালাই নির্বাহী বিভাগ, জুডিশিয়ারি লেজিসলেটিভ বিভাগ থাকে, কিন্তু নির্বাহী আমরা এই সেই সব কোশ্চেনে কিন্তু এখনো আনকম্প্রোমাইজ ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি। কারণ আমরা 4 বার দেশ পরিচালনা করছি, আমাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। আপনারা যারা বলছেন ওই যে অন্যরা, আপনারা তো এখনো দেশ পরিচালনা করার অভিজ্ঞতা নেই আপনাদের। আমরা যদি এই সব বিষয়ে আলোচনা করি, পিআর বলেন বা আরও কোনো কিছু করতে হয়, সেটা নির্বাচিত সংসদে বসে কথাবার্তা বলা যাবে। আর আপনারা যেটা লিগাল ফ্রেমওয়ার্ক দিতে চান, কিভাবে দিবেন? সংসদ ছাড়া কি সংসদ যদি অ্যাপ্রুভ না করে এগুলো, সংসদকে অ্যাপ্রুভ করতে হবে এটা, তাই না? জুলাই ডিক্লারেশনে যেটা বলা হয়েছে যে ডক্টর ইউনূস সরকারের 1 বছরের ক্ষমতাকে যে বৈধ, সাংবিধানিকভাবে বৈধ, তার স্বীকৃতি এই সরকার দিবে। সুতরাং ফ্রি এবং ফেয়ার ইলেকশনে যদি রক্ত দিবেন, আন্দোলন করবেন, সবই ঠিকই আছে, কিন্তু নির্বাচন হতে দিবেন না, নির্বাচন হবে না, এই কথাগুলো তো আপনার 24শে গণ-অভ্যুত্থানের সাথে বেইনসাফি কথা। জি, একটা বিরতির সময় হয়েছে দর্শক, আর একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন RICLC গণতন্ত্র কথা বলছিলাম নির্বাচনের রাজনীতি নিয়ে। শেষ পর্যায়ে আমরা আসলে চলে এসেছি। ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, আপনি বলবেন যে এই যে এখন যে পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ বা আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি, সেটিকে আরো ভালো করার মতো ক্ষমতা বা সক্ষমতা আছে কিনা? আমরা যে নানা ধরনের মব এটা সেটা দেখছি, পুলিশের সামনে ঘটছে, পুলিশ কিছু করতে পারছে না। নির্বাচনকে দেখছি, সুষ্ঠু নির্বাচনের কথা রাজনৈতিক দলগুলো বলছে, সেই কেন্দ্রিক মানে সহিংসতা মুক্ত অবাধ নির্বাচন, সেটা কিভাবে আসলে? আপনি দেখেন এই 5ই অগস্টের পর মানুষের স্বাভাবিকভাবে সাধারণ জনগণের পুলিশের প্রতি আস্থাটা কমে গেছে, এবং পুলিশ নিজেও সে মনোবলটা পাচ্ছে না। তা আমি যেটা বলছি যে ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনী ডিপ্লয় করার কথা কিন্তু অলরেডি এটা চলে আসছে, এবং মানুষের মধ্যেও কিন্তু এখন ভোট দেওয়ার একটা প্রতিযোগিতা থাকবে। শুধুমাত্র যে সেনাবাহিনী থাকবে বলে তা না, কিন্তু মানুষ কিন্তু নিজেই নিজের ভোটটা এখন দিবে, এবং এই ব্যাপারটা এনশিওর হবে। এবং সবাই যখন ভোট কেন্দ্রে যাবে, আসলে কেউ কারো ভোট যে দিতে যাবে সেই প্রতিযোগিতাটা কিন্তু থাকবে না। প্রত্যেকেরই চিন্তা থাকবে যে আমি আমার ভোটার কিভাবে বাড়াবো। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী তো যথেষ্ট মোতায়েন থাকবে। আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা থাকলে, এক্স্যাক্টলি, কারণ রাজনৈতিক দলের কিন্তু কারোর কোনো এই টেন্ডেন্সি নাই যে আমরা কেন্দ্র দখল করব। এবং সবচাইতে যেটা করার মতো সক্ষমতা আছে বিএনপি নিজেই কিন্তু সেটা
করার কোনো চিন্তাও করছে না, কোনো করবেও না, কারণ বিএনপি জনপ্রিয় দল। কারণ বিএনপি জানে বিএনপির একটা বিশাল ভোট ব্যাংক আছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এই মুহূর্তে নির্বাচনের কোনো অল্টারনেটিভ আমরা দেখছি না। নির্বাচন হতে হবে এবং যথাসময়ে এই ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে মনে করি। জি ধন্যবাদ। দেখেন, আমি এখানে একটা উদ্দেশ্য দেখছি, গণ অভ্যুত্থানের পক্ষের আমরা সব শক্তি সবাই চিন্তা করছে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে বিরোধী দলে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেবে, এরকম একটা বর্ণনা কিন্তু আমরা অলরেডি জিএম কাদের বা অন্য কারো কাছ থেকে অন্য টেলিভিশনে আমি দেখেছি বক্তৃতাটা, যে আওয়ামী লীগকে আনার কোশ্চিন। অর্থাৎ আমরা যারা গণ অভ্যুত্থান সাথে সবাই একসাথে ইলেকশন করব আর ওই পাশে আওয়ামী লীগকে সে নির্বাচন করার সুযোগ দিবে। অর্থাৎ আপনি ক্ষমতায় যাওয়ার জন্য, অর্থাৎ এমপি হওয়ার জন্য আপনি ফ্যাসিস্টকে পুনরুৎপাদন করার একটা সুযোগ দিচ্ছেন। আর আমরা যদি সবাই এখন ঐক্যবদ্ধ হয়ে ইলেকশনটা করি, একটা জোটে করি, তাহলে বিরোধী পক্ষ কই? নির্বাচনটা আমি হাসিনার মতো হয়ে যাবে না? অর্থাৎ অযৌক্তিক বয়ান দিলে হবে না। আর একটা কথা, যদি কেউ মনে করেন যে আমরা 24শে গণ অভ্যুত্থানের যে অর্জন সেটাকে আমরা বেহাত করবার জন্য নির্বাচনে অংশ নিব না, তাহলে কিন্তু শহীদদের রক্তের ঋণ কখনো শোধ হবে না। শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে, শহীদ আবু সাইদের রক্তের সাথে বেইমানি করা হবে, শহীদ ওয়াসিমের রক্তের সাথে বেইমানি করা হবে, শহীদ মুগ্ধর রক্তের সাথে বেইমানি করা হবে, এবং হাসিনার এই মাফিয়া শক্তিকে পুনরুৎপাদন করবার একটা প্রয়াস আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। জাতি কখনো তা ক্ষমা করবে না। সুতরাং নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য করার স্বার্থে সবাই আমরা ঐক্যমত যে রাজনৈতিক কর্মী জনগণ মাঠে থেকে এবার নির্বাচনকে একটা উৎসব মুখর পরিবেশে আমরা পালন করব। এখানে যে বলা হচ্ছে যে প্রচলিত ব্যবস্থায় ফ্যাসিবাদ কায়েম হবে, এটা আপনি এত সুৎসে হচ্ছেন কি, এত ভবিষ্যৎ বক্তা হচ্ছেন কেন? কেউ যদি ফ্যাসিবাদ হয় তার পরিণতি হাসিনার মতোই হবে। সুতরাং আপনি নির্বাচনে অংশগ্রহণ করে আগে শহীদদের রক্তের ঋণ শোধ করুন। ধন্যবাদ আপনাদের দুজনকে। কথা বলছিলাম নির্বাচনের রাজনীতি নিয়ে, গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন আমাদের দুজন অতিথি। নির্বাচন নিয়ে যে শঙ্কা করা হচ্ছে যে হয়তো নির্বাচনে সহিংসতা হতে পারে, নির্বাচন এই 24-এর গণ অভ্যুত্থানের পরে এমনটি আশা করা ঠিক না, যেমনটি আজিজুল বারী হেলাল বলেছেন। আমরাও প্রত্যাশা করব একটি সুষ্ঠু অবাধ সুন্দর নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কথার যুদ্ধ চলছে, এই কথার যুদ্ধ মাঠের যুদ্ধ হবে না, বা এই কথার যুদ্ধ কোনো আক্রমণাত্মক সহিংস কোনো অবস্থায় যাবে না, সেটি আসলে সবাই প্রত্যাশা করে। এবং নির্বাচনের আগে একটি সুন্দর পরিবেশের বিষয়ে রাজনৈতিক দলগুলো সুন্দরভাবে কাজ করবে, সেই আশাবাদ রেখে আজকের আয়োজন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।